পেশেন্টের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, একটা পেশেন্ট কীভাবে বোঝাতে হয় সেটাও তাদের ক্ষমতা থাকে না। আমি সবার কথা বলছি না, কিছু কিছু আছে যারা নার্স এখন শিখছে তাদের কথা বলছি। তো উনি আমার কাছে ব্লাড নিতে এসেছিলো, তো আমি ব্লাডটা চলো তোমাদের সাথে আজকে আমি আমার একটু কষ্টের মুহূর্তটা শেয়ার করি। তো ডেটটা ছিল 18 এপ্রিল, তো বজরংবলী পুজো ছিল 27 এপ্রিল। তো সেই দিনকে আমাদের গ্রামে একটা বলেছিলাম তোমাদের আগের ভিডিওটা দেখেছো যারা, যে এটাই ছিল আমার হাসি খুশি শেষ ভিডিও। তারপর থেকে আমার জীবনে ঝড় নেমে আসে। তো সেদিন আমাদের গ্রামে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি খেয়ে এসেছিলাম। তারপর বাড়িতে একটু খিচুড়ি ছিল, খিচুড়িটা খেয়েছিলাম। তারপর আমার পেটে যন্ত্রণা হয়। তারপর আমাদের যে পাশে হসপিটাল থাকে আর কি কাছে, সেই হসপিটালে গিয়েছিলাম। সেইখানে কিন্তু আমাকে দেখার মাত্র সরাসরি কিন্তু ডক্টর বলেছিল আমার শরীরে ব্লাড ছিল না। কিন্তু আমি গিয়েছিলাম এক চিকিৎসা করাতে, আর ডক্টর বলেছে এক। আমি গিয়েছিলাম পেটে যন্ত্রণা কমানোর জন্য, আর ডক্টর কিন্তু আমাকে দেখার মাত্রই বলে দিয়েছিল এর কিন্তু ব্লাড নেই। তারপর যাই হোক আমাকে ইঞ্জেকশান, গ্যাসের শুধুমাত্র ইঞ্জেকশানটা দিয়েছিল। তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমার ব্লাড টেস্ট করেছে, আমি কিচ্ছু জানি না। তারপর ব্লাড টেস্ট করার আমাকে সঙ্গে সঙ্গে আমাদের যে সদর হসপিটাল আছে সিউড়ি, সেখানে ট্রান্সফার করে। তো যাই হোক আমি বলেছিলাম যে আমি এখন যাব না বাড়িতে। তো সেখান থেকে এসে যে একটা ভালো ডক্টর দেখায়, তারপর ওখানে গিয়ে ব্লাড টেস্ট করিয়ে তারপর যদি বা ব্লাড প্রয়োজন হয় তাহলে ভর্তি হব। তো যাই হোক ভগবান চেয়েছিল বলেই আমার আবার বিকেলে পেটে যন্ত্রণাটা শুরু হয়। তারপর আমি হসপিটালে যাই। তো যেহেতু আমি সকালবেলায় ডক্টর দেখিয়ে এসেছিলাম, এই সামনের যে আমাদের হসপিটাল থাকে সেখানে তো আমাকে আর সেইখানে ভর্তি নেবে না, আমাকে রেফার করে দিয়েছে। তো আমি সিউড়ি হসপিটালে আবার গেলাম। তারপর ওখানে গিয়ে ভর্তি নেয়। তো ওইখানে গিয়ে তো একদম ব্যাপার একদম খারাপ। তো সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরছি। তো দেখো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, মানে দ্বিতীয় দিনের ভিডিও। প্রথম দিন আমার বড় মা আমার কাছে ছিল। সত্যি কথা বলতে আমার বড় মা কিন্তু তেমন কিছু জানে না, একদম সাধারণ মানুষ, কিন্তু সেই মানুষটা আমার সাথে রাত কাটিয়েছিল। তো একদম মানে কি বলবো, বড় মারও শরীর অসুস্থ ছিল সেই সময়, কিন্তু সে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। কিন্তু আমার রাতে সেলাইন চলছিল, আমাকে কিন্তু একাই দেখতে হয়েছিল। দেখো যে মেয়েটা এত ভয় করে হাতে ছুঁচ পড়াতে ভয় পায়, সে নিজেই রাতে, এটা হসপিটাল বুঝতে পারছো, সদর হসপিটাল, তোমার কাছে সবসময় নার্স বা ডক্টর সবসময় ঘোরাঘুরি করবে না। হাতে যদি বার সেলাইন শেষ হয়ে যায় তোমাকে কিন্তু নিজেই বন্ধ করতে হবে। তো যাই হোক নিজে বন্ধ করেছি, নিজে সব করেছি। আর বড় মা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এটা তার আগের দিনে কথা বলছি। তারপরের দিনে দেখো আমার যেহেতু খুব শরীর খারাপ করছিল, তারপরের দিনে কিন্তু আমার মা আর মামি এসেছিলো। ডান দিকে যেটা বসে রয়েছে সেটা হচ্ছে আমার মা, আর বাঁ দিকে যেটা বসে রয়েছে সেটা আমার মামি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলে নয়, জানি না কার মামি কেমন, কিন্তু আমার মামি, বিশ্বাস করো, মামির সাথে আমার ঝামেলাও হয় মাঝে মাঝে, কিন্তু মামি মানে প্রচুর ভালোবাসে, প্রচুর, মানে অনেকটা, মানে মায়ের থেকে কম নয়। আর মায়ের থেকে বেশি কেউ তো হয় না, সেটা তোমরা খুব ভালো করে জানো। আর মায়ের থেকে কিন্তু কম ভালোবাসে না, মানে প্রচুর প্রচুর হেল্প করে মামি। আর সত্যি খুবই ভালো প্রতিটা মুহূর্ত। তো যাই হোক দেখো আমি তো মানে এই হাতে সুচ ফুটিয়েছে, হাতটাতে নড়াচড়া কিচ্ছু করতে পারি না, মা খাইয়ে দিচ্ছিল। আর এই যে দেখো এটা এখন দেখলে আমার চোখ দিয়ে জল চলে আসে। তো আমার হাতটা যেহেতু ফুলে গিয়েছিলো, আমার হাতে কোনো সেরা খুঁজে পাচ্ছিলো না, 2-3বার ফুটিয়ে তারপর আমার হাতে কিন্তু চ্যানেল ফুটেছিলো। আমার হাতটা দেখো একদম পুরো ফুলে গিয়েছিলো। আমার বাবা আসতো, আমার বাবা নিচে থাকতো, সারা রাত আমার বাবা ঘুমাতো না। তো বাবা এসে আমার হাতটাতে হাত বুলিয়ে দিত। তো যাই হোক আজকে এই ছবিগুলো দেখলেও চোখ দিয়ে জল চলে আসছে। তো এই ছবিগুলো আমার মাম্মি, আমার মা তুলে রেখেছিল। ওরা জানে আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি, আর ওদের বিশ্বাস ছিল আমি যেন সুস্থ হয়ে উঠি। ওদের বিশ্বাস ছিল যে আমি যেন সুস্থ তো হবই, আর আমি যেন পরে এসব দেখতে পাই। তো দেখো যে ওদের ভাবনা সেই সত্যিই হলো। তো আর ভগবান চেয়েছিল বলে সুস্থ হয়েছি। তো দেখো আমি কিন্তু সুস্থ হয়েছি। তারপর আমি দেখছি আমার ফোনে এরকম ছবি রয়েছে, আর আমার ফোনে লক না। আমি সবাইকে বলেছিলাম যে আমার ফোনে এই লক বোর্ডে যদি বা কারোর এমার্জেন্সি দরকার হয় তাহলে কিন্তু আমার ফোন থেকে ফোন করো। তো যাই হোক সব কিছু শিখিয়ে দিয়েছিলাম। তারপর তারা ভিডিও করে রেখেছিলো। তারপর তোমরা দেখতে পেলে ওই রিলসটা কিন্তু আমি মানে আমার যে শরীর খারাপ হয় তার আগের দিন আমি কিন্তু রিলসটা করে এসেছিলাম আমাদের মন্দিরে, মা কালী মন্দিরে। তারপরে যাই হোক আমার ছুটি হয়ে যায়, 4-5 দিন পর আমার ছুটি হয়। তো তারপরে আমরা মানে 4-5 দিন থেকেই কিন্তু আমরা এরকম যে হসপিটালের ডক্টর চেম্বারে আমরা কিন্তু দেখাতে গিয়েছিলাম। তো সেইখানে দেখানোর পর আমাকে কিন্তু সরাসরি বলেছিল যে একটা ছবি করতে হবে, আলট্রাসোনোগ্রাফি, তারপরেই কিন্তু আমার ধরা পড়ে যায়। আর বাবাকে দেখে সত্যি কথা বলতে আমার একদম মানে বুক ফেটে যাচ্ছিলো। বিশ্বাস করো বাবারই শরীর অসুস্থ, আর আমার পেছনে এত সময়
দিচ্ছিল, মানে এত কষ্ট হচ্ছিলো, সকাল থেকে মানুষটা খায়নি। এখন বাজে মোটামুটি, তখন বাজছিল 3:30, আর আমরা কোন 12টার সময় গিয়েছি, শুধুমাত্র মানে একটু মতো মুড়ি খেয়ে গিয়েছিলাম, আর বাস ধরে গিয়েছিলাম। এই তো এটা সিউড়ির ডাক্তার। তো এটা হচ্ছে হসপিটালের স্পেশালিস্ট ডাক্তার, সেটাকে আমরা এরকম টাকা দিয়ে যেটা চেম্বারে থাকে আমরা দেখিয়েছিলাম। তো দেখো, বাবা আর আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর মা বাড়িতে ছিল, মা আর ভাই। আর সবাই মিলে তো গেলে হবে না, দেখো বাড়িতে তো প্রচুর কাজ থাকে, সেই কাজগুলোও তো করতে হবে। আর সত্যি কথা বলতে, আমার মা ছাড়া না এক পাও আমি চলি না। মায়ের সাথে আমার প্রচুর ঝগড়া হয়, আর মাকে না ছাড়া আমি থাকতেও পারি না। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু হসপিটালে 5 দিন মতো ছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, আমার ব্লাড লেগেছিলো, তো ব্লাড সেই সময় পাওয়া যাচ্ছিলো না। আর সত্যি কথা বলতে আমার ব্লাডেরই প্রয়োজন ছিল, সেই জন্য আমি ওই সদর হসপিটালে ভর্তি হয়েছিলাম, শিলিগুড়ি হসপিটালে। তো সেইখানে আমাকে একদিন ব্লাড দেওয়া হয়নি, শুধু আমার হাতে চ্যানেল দিয়ে রেখেছিলো, মানে শুধুমাত্র স্লাইন চলেছিল। তো যেটা প্রয়োজন সেটা দেয়নি। তারপরের দিনে যাই হোক, আমাদের গ্রাম থেকে কাকু আরে অনেকেই গিয়েছিলো। তো তারপর দিন ব্লাড দেওয়া হয় আর কি, আর অনেকবার ব্লাড নিয়েছিল। আর সত্যি কথা তোমাদের সামনে একটা কথা তুলে ধরতে চাই, তোমরা যখন সদর হসপিটালে কেউ ভর্তি হবে, তখন কোনো একটা ভালো লোক গিয়ে কথা বলবে, তবেই কাজ হবে তোমাদের তাড়াতাড়ি, নয়তো কাজ হবে না। যদি বা পেশেন্ট মানে আধমরা হয়ে থাকে, ওটা কিন্তু একদম মেরে ফেলবে। এটা আমার অভিজ্ঞতা, আমি নিজের চোখে দেখেছি, একবার না দুবার নয়, বহুবার দেখেছি, এটা হয়েছেও। তো যাই হোক, আমার সাথে কী হয়েছে সেটা তোমাদের সাথে আর কি আমি তুলে ধরছি। তো আমার যেহেতু ব্লাডের প্রয়োজন ছিল, তো আমার একদিন কোনো রকম কোনো চিকিৎসা হয়নি। তো রাতের দিকে আমার মানে একদম অবস্থা খারাপ ছিল, আর সকালে তো আমার একদম অবস্থা মানে প্রচুর খারাপ ছিল। তো সেটা তো আমি জানি না, বাড়ির লোক তারপর বলেছে, তারপর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মানে হাত পা পুরো ঝিমঝিম করছিল, তারপরে হাত পা যে শীত বলে আর কি, মানে একদম কি বলে, আমি ওইটা তোমাদের সাথে ঠিক আমি তুলে ধরতে পারছি না, যে একদম মানে নাড়াচাড়া করে না, একদম সিক হয়ে যায়, সেটা আমার হয়ে গিয়েছিলো মানে রক্তের অভাবে। তো যাই হোক, তারপরে গিয়েছিলো আমাদের গ্রাম থেকে কাকু, তারপর আমাদের বাড়ির লোক অনেক সব গিয়েছিলো, কথাবার্তা বলে। তো আমার একবার ব্লাড টেস্ট, 2-3বার ব্লাড টেস্ট হয়েছে, তারপর আবার ব্লাড নিতে এসেছিলো। তো একটা যে এখন করছে নার্সগুলো, তো তাদের অনেক গাফিলতিও আছে, সত্যি কথা বলতে। তারা মানে একটা পেশেন্টের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, একটা পেশেন্ট কীভাবে বোঝাতে হয়, সেটাও তাদের ক্ষমতা থাকে না। আমি সবার কথা বলছি না, কিছু কিছু আছে যারা নার্স এখন শিখছে, তাদের কথা বলছি। তো উনি আমার কাছে ব্লাড নিতে এসেছিলো, তো আমি ব্লাডটা প্রথমে অনেকবারই দিয়েছিলাম, তারপর আমি বললাম যে ব্লাডটা দেবো না। তারপর আমার বাবা আমাকে বললো যে ব্লাডটা দিয়ে দে, আমরা তো এখানে চিকিৎসা করাতে এসেছি, যদি বা না দিই তাহলে কী করে হবে। যাই হোক, আমাকে মা বাবা অনেক বুঝিয়ে আমি কিন্তু ব্লাডটা দিতে চেয়েছিলাম, এই তো এখানে ব্লাডটা দিতেই চেয়েছিলাম, কিন্তু উনি কিন্তু ব্লাডটা নিতে পারেনি, ঠিক আছে। তো একবার টানলো, ছুটফোটালো, তো ব্লাড এলো না, তো ব্লাড নিতে পারলো না, ও চলে গেছে। তারপর আমাদের প্রেসক্রিপশন ছিল, সেখানে কিন্তু ও লিখেছে যে আমি নাকি ব্লাড দিতে চাইনি। তো এরকম কথাগুলো সাজিয়ে ডাক্তারের কাছে বলেছে। তো ডাক্তার এসে বলেছে ওদেরকে যে ব্লাড এখনও কেন দেওয়া হয়নি, এই হেনা। তারপর ওদের মধ্যে ঝামেলা হয়। তারপর আমাদের বাড়ির লোক গিয়ে কথা বলে যে অমনি তো আমরা নিজে ছিলাম, যদি বার ও একা থাকতো তাহলে ওর কথা বিশ্বাস করতাম না, আমরা নিজে ছিলাম। যখন ব্লাড নিতে এসেছিলো, ও প্রথমে দেবো না বলছিল, কিন্তু তারপর দেবো বললো, কিন্তু উনি ব্লাড নিতে পারেনি। তারপর যাই হোক, অনেক ঝামেলা হওয়ার পর যে এখানে ব্লাড ব্যাঙ্কে আর কি ব্লাড দেওয়া হয়, সেখান থেকে দাদারা এসে আমার কাছ থেকে খুব সুন্দরভাবে ব্লাড নিয়ে গেছিলো, এবং তারা বললে যে কিন্তু সত্যি ব্লাড একদম খুব ইমিডিয়েটলি দরকার। তারপর আমার গ্রামে যে দাদারা ছিল, তারপরে তারা খুবই হেল্প করেছিল। তো তারা সঙ্গে সঙ্গে যাই হোক গ্রুপে একটা মেসেজ দিয়েছিলো, সেই মেসেজটা আমার কাছে আছে, সেটা আমি দেবো। সেই দাদাটাকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ বললেই ছোটো হবে। এই সময় যে বিপদের সময় যে পাশে এসে দাঁড়িয়েছিল, খুবই ভালো। আর আমার একটা ভাই দিয়েছিলো, আমার গ্রামের একটা ভাই দিয়েছিলো আমাকে ব্লাড, আর আমার ভাইয়ের একটা স্যার দিয়েছিলো। তো যাই হোক, আমাকে রক্ত দিয়ে আমাকে আবার নতুন জীবন দান করেছে ওরা, ওদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। আর সত্যি কথা বলতে, সেই সময় আমার ব্লাড পাওয়া যাচ্ছিলো না। আর আমার দিদির বাড়ি হচ্ছে অনেক দূরে, তো আমার দিদিরা, আমার জায়বাবু অনেক মানে ছেলে নিয়ে আসছিলো ওখান থেকে, মানে আমার দিদির গ্রামের ওখান থেকে। তো মাঝ রাস্তায় ওরা এসে বললো যে ব্লাড নিয়ে কিন্তু স্টকে রাখা যাবে না, কারণ এখন সদর হসপিটাল বুঝতে পারছো, মানে ব্লাডের জন্য এখন বেশিরভাগ পেশেন্টেরই ব্লাড চাই, সেই জন্য ওরা ব্লাড কিন্তু স্টকে রাখতে চায় না, কারণ সঙ্গে সঙ্গে ব্লাড নিয়ে 1 ঘন্টা রাখার পর পেশেন্টকে দেয় ব্লাডটা। তো
তো সেই জন্য বাড়ি চলে গেছিলো। তারপরের দিনে কিন্তু আমার যে আবার ব্লাড লাগবে সেটা কিন্তু ওরা বলেনি। তো তারপরের দিনে আমার দিদি বলছিল, আমার জামাইবাবু বলছিল যে আমি যাদেরকে বললাম তারা সেদিন তো তোমরা বললে যে ব্লাড লাগবে না, তাদেরকে তো আজকে আর বলা হয়নি। তো যাই হোক সে আর মানে খুবই দরকার ছিল ইমিডিয়েটলি। তারপর আমার ভাই যোগাযোগ করে আমার ভাই একটা স্যারের সাথে, তারপর ব্লাডটা কিন্তু আমাকে দেওয়া হয়। তো এইখানে আমার সব কিছু শেষ হয়ে যায়। এরপরেও আমার মধ্যে দিয়ে প্রচুর ঝড় গিয়েছে, সেগুলো আমি অতিক্রম করেছি। তো সব তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।